আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। আমাদের আজকের বিষয় ট্রাম্পকে আবারও হত্যা চেষ্টা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দেশে বিদেশে বেশ কিছু আলোচনার বিষয় আছে। আমরা জানি যে আজকে ট্রাম্পকে আবারও হত্যা চেষ্টা হয়েছে, এই নিয়ে একাধিকবার তার উপরে হত্যার চেষ্টা করা হয়েছে। এছাড়া দেশেও রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত বলা যায়, বিশেষ করে উত্তপ্ত বাক্য বিনিময় আমরা দেখছি। বিভিন্ন সমাবেশে কথা বলছেন নেতারা। আমি শুরুতেই ট্রাম্পকে আবারও হত্যা চেষ্টার বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আমরা জানি যে এর আগেও যুক্তরাষ্ট্রের 4 জন প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে আবারও হঠাৎ করে এই ধরনের ঘটনার কারণটা কি মনে হয়? ধন্যবাদ। ট্রাম্পকে তো নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা দেখেছি যে তার গুলিটা সবসময় কানের পাশ দিয়ে চলে গেছে আর কি, তার কান একটু আহত হয়েছিল এবং এটার রেজাল্ট তিনি ব্যালটে পেয়েছেন। ইরানের যুদ্ধের কারণে যেটা হয়েছে যে ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি হিস্টোরিক্যালি সবচেয়ে লো রেটে আছে। আপনি যে সার্ভে যেগুলো করছে, পলিটিক্যাল পোল যেগুলো করতেছে, এবং রিপাবলিকান যারা কোর ভোটার বেস তারাও মানে গ্র্যাজুয়ালি আপনার এই শতাংশটা এখন 60 থেকে 70-এর মধ্যে চলে আসছে, যে মানে প্রেসিডেন্টকে সাপোর্ট করার এই জায়গাটা। তো আমার কাছে মনে হয়েছে যে প্রোগ্রামটা রাস্তাঘাটে না, আগের ক্যাম্পেইনটা কিন্তু পলিটিক্যাল ক্যাম্পেইন হচ্ছিল আপনার খোলা মাঠে, স্পেসে, সেখানে প্রোগ্রামটা হোয়াইট হাউসে একেবারে নৈশভোজে করেসপন্ডেন্টদের ডিনার। এবং এটা প্রতি বছরের ডিনার, প্রেসিডেন্ট সকল করেসপন্ডেন্টদেরকে দাওয়াত দেন, ডিনার করেন, খুব মজা টজা জোকস হয় এখানে, এগুলো করেন। এখন এইরকম একটা জায়গাতে রেগুলার ঢোকাটাই হচ্ছে আপনার 3 স্তরের নিরাপত্তা চাদর। তো আমরা প্রচুর শুনি বাংলাদেশে, ওখানে ধরেন 300 স্তরের নিরাপত্তা চাদর আছে, যা আপনি যাকে ইনভাইট করতেছেন তার হোমল্যান্ড সিকিউরিটির ভেটিং লাগবে, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, গোয়েন্দা সংস্থা, 30-এর মতো গোয়েন্দা সংস্থা আছে, তাদের সবার ক্লিয়ারেন্স নিয়ে টিয়া তারপরে আপনি একটা মানুষকে গেটে আনতেছেন দাওয়াতের জন্য, এরপরে তাকে ঢুকতে দিচ্ছেন। এবং ওখানেও স্টেজ বাই স্টেজ আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। এবং যে লেভেলের ঘটনাটা ঘটেছে, যে স্টেজে এই লোকটাকে ধরা হয়েছে এবং যেভাবে মঞ্চ থেকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে টানাটানি করা হচ্ছে দেখলাম, আমার কাছে খুব এটা স্টেজড মনে হয়েছে আর কি। যে ট্রাম্প এখন প্রচণ্ড রকম অজনপ্রিয় হয়ে গেছে এবং পশ্চিমে সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটানোর এক্সাম্পল আছে হিস্টোরিক্যালি, প্রচুর ঘটনা, যে পরিকল্পিতভাবে এই ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো তৈরি করে, এইটা দিয়ে অথবা ধরেন ক্রিটিক তৈরি করে, হাইলি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি করে যে আপনার পাবলিক সেন্টিমেন্টকে ডাইভার্ট করা, তার প্রতি সিম্প্যাথি ক্রিয়েট করা, এই কাজগুলো করবার চেষ্টা করে। এবং যুদ্ধ হচ্ছে এরকম একটা ব্যাপার যে যুদ্ধ করা অথবা যুদ্ধ থেকে ফিরায় নিয়ে আসা, এগুলো হচ্ছে ইলেকশনের একটা বড় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে কাজ করে। তো আমার কাছে মনে হচ্ছে এইটা খুব সিরিয়াস, মানে পরিকল্পিতভাবে ট্রাম্পকে মারার চেষ্টা করেছে, এটা আমি কনভিন্স না আর কি। এবং আমেরিকার এই দুষ্টামিগুলোর সাথে আমরা এত বেশি পরিচিত সারা দুনিয়াতে, এবং যেই লোকটা দিনে ধরেন 20 বার টুইট করে, আবার 30 বার ওইটা মোছে, সংশোধন করে, যোগ বিয়োগ করে, মানে প্রপার প্যাথোলজিক্যাল লায়ার। আপনার কাছে মনে হচ্ছে এটি মানে আমার কাছে নাটক? এটা বিশ্বাসযোগ্য, মানে ঘটনাটার পুরো পরিমণ্ডলটা বিবেচনা করলে আমেরিকা যে লেভেলের সিকিউরিটি স্টেট, আপনি আমেরিকাতে গেলে দেখবেন, আমি যাই নাই যদিও, মানে ওখানে কিন্তু পুলিশ বলতে যে জিনিসটা বুঝি, আমেরিকাতে কিন্তু পুলিশ নাই। তার পুলিশ ফোর্সকে দেখলে আপনার মনে হবে প্যারামিলিটারি ফোর্স। তার শরীরে যে কাপড় চোপড়, যে পরিমাণ অস্ত্র, সে জুতা থেকে শুরু করে মাথা পর্যন্ত নিয়ে নিয়ে হাঁটে, এইটা ইউরোপে আপনি পুলিশিংয়ের আইডিয়াতে চিন্তাই করতে পারবেন না। যেমন ধরেন ইউরোপে এই ওয়ার অ্যান্ড টেররের সময় যখন লন্ডনে ঘটনা ঘটলো, 7/7-এর ঘটনা ঘটার পরে হিউজ ডিবেট হচ্ছে যে আমরা পুলিশকে আর্মস দেবো কিনা, যেটা ফ্রান্সে আছে, লিমিটেড স্কেলে দেওয়া হবে কি হবে না। এবং বিতর্কে হাউস অফ কমন্সে সিদ্ধান্ত নিয়েছে না, আমরা পুলিশকে আর্মস দেবো না। এবং লন্ডনে গেলে আপনি দেখবেন পুলিশ নর্মালি ক্যাজুয়ালি হাঁটতেছে, অনেকের হাতে একটা লাঠি থাকে, একটা ব্যায়োনেটের মতো, আর হচ্ছে গ্রেফতার করার যে হ্যান্ডকাফ,
এইটা থাকে, এইরকম ছোটখাটো জিনিস একটা ওয়্যারলেস এরকম রেগুলার মানুষের মতো হেঁটে চলতেছে আর কি। তো সেখানে আমেরিকার পুলিশ হচ্ছে একেবারে লেথাল ওয়েপন নিয়ে কন্টিনিউ করে চলে সে। তো সেই রকম একটা সোসাইটিতে আপনার একেবারে হোয়াইট হাউস পর্যন্ত ডিনারে চলে যাওয়া, একটা অ্যানুয়াল ইভেন্ট, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেখানে আছে, মানে এইটা বিশ্বাসযোগ্য না আর কি। এটা যদি উপর থেকে কিছু মারতো, দূর থেকে কিছু মারতো, বিশ্বাসযোগ্য হইতো। এই জিনিসটা নিয়ে একদম ভিতর পর্যন্ত চলে যাওয়া, এরপর তাকে আটকানো, এইটা খুব বেশি মানে মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আর কি যে এরকম একটা ঘটনা। এবং যে এখন অন্য একটা দেশে যুদ্ধ করতেছে, দিন রাত ইরানের স্যাটেলাইট, ইরানে কোথায় কি আছে, পাহাড়ের নিচে নাকি তারা আপনার বিমানের হাবিজাবি সবকিছু ধ্বংস করে দিছে, এগুলো তারা প্রকাশ করতেছে। সেখানে মাত্র ডিটেক্ট করা যায় না, একটা জিজ্ঞেস করা যায় না, একটা ছোট্ট জিনিস নিয়ে এসে ঢুকে গেছে হোয়াইট হাউসে, যেখানে মানে সিকিউরিটি লেভেলের তো কোনো ইয়ে নাই আর কি, মানে শেষ নাই আর কি। জি, আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আমি শান্ত ভাইয়ের কাছে আসতে চাই। শান্ত ভাই, আপনার কাছে কি মনে হয় এই ঘটনার পরে এরই মধ্যে বিশ্ব মিডিয়াতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে যে আসলে নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে না, কিন্তু আমরা ফুয়াদ ভাইয়ের কাছে শুনছিলাম যে এটি আসলে নাটক হতে পারে, আপনার কাছে মনে হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? নাটক হতে পারে, আবার সত্য হতে পারে, কারণ আমেরিকারদের তো পাগলামির অভাব নাই। আর ঘটনাটা ঘটেছে ঠিক ওই রকম খুব টার্গেট কিলিংয়ের মতো করে খুব কাছে গিয়ে এমনও নয়। এটা হিলটন হোটেলে ছিল প্রোগ্রামটা, ওয়াশিংটনের হিলটন হোটেলে। এটা সাংবাদিকদের একটা প্রোগ্রাম ছিল যারা হোয়াইট হাউস কাভার করে, সেই করেসপন্ডেন্টদের প্রোগ্রাম হোয়াইট হাউসে না, কিন্তু প্রোগ্রাম ছিল হিলটন হোটেলে। প্রোগ্রামটা হোয়াইট হাউসের প্রোগ্রাম, কিন্তু প্রোগ্রামটা ছিল হিলটন হোটেলে। সেই হিলটন হোটেলের প্রোগ্রামে তার যে নিরাপত্তা চৌকি থাকে, নিরাপত্তা চৌকিতে গুলি করেছে এই হামলাকারী, এবং করার পরে তাকে পাকড়াও করে তাকে নিয়ে গেছে। এবং যিনি করেছেন উনি একজন শিক্ষক। সেই শিক্ষক আবার তার ইয়েতে দেখলাম, রিপোর্টে দেখলাম সেরা শিক্ষকের ইয়েও পেয়েছেন, তকমা পাও। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিসেবে পরবর্তীতে তিনি তার কাজের স্বীকৃতি হিসেবে স্থানীয় সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছেন, বেশ প্রশংসিত হয়েছেন এই লেভেলের। অ্যান্ড আমেরিকা এমন একটা দেশ, ওইখানে আপনার দেখবেন যে খুব মেধাবীরা বা নানান কারণে হুটহাট এই বাচ্চাদের স্কুলে গিয়ে মাথা বিগড়ে যায়, গুলি করে কতগুলো বাচ্চাকে মেরে ফেললো। ফলে এইটা মানে তদন্তে যদি সত্যটা প্রকাশ পায় তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কোনো বিশেষ রাক্ষোভ থেকে, ট্রাম্পকে তো মারা সম্ভব নয় ওইখানে, একটা নিরাপত্তা চৌকিতে গুলি মেরে তো আর ট্রাম্পকে মারা যায় না, বা ট্রাম্পকে মারার জন্য নিরাপত্তা চৌকিতে গুলি মারবে কেন? ট্রাম্প পর্যন্ত রিচ করে তাকে কতগুলা তল্লাশি পার হয়ে কত ধরনের নিরাপত্তা ভেদ করে যেতে হবে, সেটা তো একটা বিষয়। সুতরাং এইটা তার একটা রাগের প্রকাশ হিসেবে এখানে নিরাপত্তা চৌকিতে গুলি করলো, নাকি তার খেয়ালের বসে যে অনেক আমেরিকানরা এরকম যখন তখন দেখি যে এই সুস্থ, এই ভালো, এই মেধাবী, এই যেখানে সেখানে গুলি ছুটছে এবং বন্ধুদের মারছে, স্কুলে মারছে, বাড়ি গিয়ে গুলি করছে, সেরকম কিছু, নাকি ট্রাম্প প্রশাসনের এটা মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নেবার জন্য, যেটা ফুয়াদ ভাই বলছিলেন বিশেষ কোনো কৌশল, এর সবগুলাই হচ্ছে অ্যাজাম্পশন। যদি এটা, যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, যদি এটা সঠিক তদন্ত হয় এবং সত্যটা প্রকাশ পায়, তাহলেই আমরা শুধু জানতে পারবো কি ঘটেছিল। আর সেটা না করে যদি তারা এটাকে গোপন রাখে বা তাদের মতো করে কোনো রিপোর্ট প্রকাশ করে, তাহলে এটা কোনো দিন আমরা হয়তো জানতেও পারবো না। আমরা এরকম টকশোতে বিশ্লেষণ করব, যে যার মতো অ্যাজাম্পশন করবে এটাই হবে। তবে এটা খুব বড় ঘটনা এরকম মনে হচ্ছে না। তাহলে নিরাপত্তার চৌকিতে একজন মাত্র ব্যক্তি ওইভাবে গিয়ে গুলি করার এই অ্যাটেম্প নিত না। তবে এইখানে হিলটন হোটেলে কিন্তু এর আগেও কিন্তু এরকম, ট্রাম্প নিজে বলছেন এটা খুব জায়গা হিসেবে খুব নিরাপদ জায়গা নয়। এর আগেও কিন্তু, এবার ডোনাল্ড ট্রাম্প তার পর্যন্ত গুলি পৌঁছায় নাই, এরা কিন্তু রোনাল্ড রিগানকে কিন্তু 1981 সালে এইখানে এই হিলটন হোটেলেই তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তার ফুসফুসে পর্যন্ত আক্রান্ত হয়েছিল, অনেক দিন হসপিটালে থাকতে হয়েছিল। ফলে এই হোটেলের এই ঘটনা আগেও আছে, সেটি হয়তো তার মাথায় কাজ করে থাকতে পারে। আমি আপনার কাছে আবারও আসবো, আমি ফুয়াদ ভাইয়ের কাছে আসতে চাই। আমি ইরান প্রসঙ্গে একটু কথা বলতে চাই যে মুস্তফা খামেনির অবস্থা সম্পর্কে আসলে এখনো পর্যন্ত তার কোনো বিবৃতি বা তার কোনো ভিডিও, তার কোনো
ভাষণ কোনো কিছুই এখনো পর্যন্ত যাওয়া হয়নি। তিনি কোথায় আছেন, বেঁচে আছেন কিনা, মানে তিনি কেন আসছেন না, এটা কি তার এক ধরনের কৌশলের কারণেই না কি, আসলে কিভাবে চালাচ্ছেন? মানে রাষ্ট্রের জায়গা থেকে আসলে এটা জরুরি না তো। রাষ্ট্র তো একটা ইনস্টিটিউশন, ধরেন গ্র্যান্ড আয়াতুল্লাহর অফিস ইজ এ অফিস অফ দ্য সুপ্রিম লিডার আর কি। তো যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আপনি অনেক অফিসারকে, মিলিটারি এবং সিভিল অফিসারকে আপনি মেরে ফেলেছেন, তো মেরে ফেলার পরে তো রাষ্ট্র তো দুর্বল হয়নি, স্টেট ইনস্টিটিউশন তো কলাপস করে নাই। তো এই জন্য আমার কাছে আমি দেখেছি যে মুস্তফা খামেনিকে নিয়ে অনেক তর্ক আছে, তাকে গোপনে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে, পুতিনের প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্পেশাল ট্রিটমেন্ট করা হচ্ছে, এগুলো সেগুলো। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হচ্ছে যে তার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ইরান রাষ্ট্র আকারে ফাংশন করতে পারছে কিনা, সেটা হলো গুরুত্বপূর্ণ। এবং যেটা বলা হচ্ছিল যে এটা একটা মুল্লাদের রাষ্ট্র, একদলীয় এক ব্যক্তির শাসনে চলে, কিন্তু এই যুদ্ধরা যেটা প্রমাণ করেছে যে ইরানের রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো ভেরি স্ট্রং। বিভিন্ন ইনস্টিটিউশনের বিভিন্ন লোকদেরকে কিন্তু হত্যা করা হয়েছে, আর্ম ফোর্সেস থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, ফরেন মিনিস্ট্রি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, সব জায়গাতে। কিন্তু এটা করে কোনো বিশেষ লাভ হয় নাই। মুস্তফা খামেনিকে ধরেন মেরে ফেললে কি হবে? হরমুজ যুদ্ধে কি ইরান ব্যাকফুটে চলে যাবে? চলবে না। তো আমি বোধ করতেছি যে এইটা হচ্ছে পশ্চিমের একটা মানে মিডিয়া প্রোপাগান্ডা স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আসলে তাকে নেগোসিয়েশনে দুর্বল আকারে প্রমাণ করা এবং তার মনস্তাত্ত্বিকভাবে তার সাথে খেলা। ইটস লাইক এ কোল্ড ওয়ার আর কি, খেলা। তো সেখানে ইরান আমার কাছে মনে হয় নেই তার রিয়াকশনে, ইভেন আয়াতুল্লাহ খামেনিকে মারার পরেও যে রিয়াকশন তারা দেখিয়েছে এবং যেভাবে কন্ট্রোল সিচুয়েশনে তারা এটাকে ম্যানেজ করেছে, মুস্তফা খামেনির ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে, আমার কাছে মনে হচ্ছে যে ইরান উড বি অ্যাবসলিউটলি ফাইন। শান্তি আলোচনার ভবিষ্যতে কি দেখছেন? বলা হচ্ছে যে 5টি শর্তে আসলে শান্তি আলোচনা আটকে গেছে। যে 5টি শর্ত আমরা দেখছি, সেখানে তো আসলে কোনোভাবেই এক হওয়ার উপায় কি আপনি দেখছেন? একটা বিষয় হচ্ছে মানে মানে আমেরিকা তো যুদ্ধে আসলে হেরে গেছে। মানে যারা পশ্চিমের সিরিয়াস ওয়ার কমেন্টেটর আছেন, তারা সবাই একই কথা বলছেন যে ইরান মানে আমেরিকা অলরেডি লস্ট ইন ইরান। সো এই পরাজয়টা কোন ফর্মে আমেরিকা ডাইজেস্ট করবে, এখন স্টেজটা হচ্ছে এই জায়গাতে। যুদ্ধে আমেরিকা হেরে গেছে, তার এখান থেকে যেই ফোর্স সে ইউজ করে ফেলছে অলরেডি, এর থেকে বেশি ফোর্স ব্যবহার করলেও হরমুজের স্ট্র্যাটেজিক দখল তার হাতে ফিরছে না। এবং তার থেকে বড় জিনিস হচ্ছে হুতিরা যদি যুদ্ধে জয়েন করে, বাবল মানদেব যদি ব্লক করে দেয়, তাহলে আপনার 12 to 15% আরও জ্বালানি এফেক্টেড হবে। তাহলে সব মিলে 30 to 35% জ্বালানির নিয়ন্ত্রণের উপরে আপনার হুতি এবং শিয়া ইরানের একটা নিয়ন্ত্রণ চলে আসবে। তো সেই জায়গাতে ইরানের অবস্থা হয়েছে যে আফগানিস্তানের কোয়াগমায়ারের মতো। সে যে বছর রাতের বেলা পালায় চলে গেছে, সে যুদ্ধে কিন্তু ওই বছর হারে নাই। সে কিন্তু 2-3 বছর থেকে কাতারে, আপনার মনে থাকার কথা, কন্টিনিউয়াসলি তালেবানদের সাথে আলোচনা, পর্যালোচনা, মিটিং, নেগোসিয়েশন এগুলো করে যাচ্ছিল। যুদ্ধ খুব লো ইন্টেন্সিটিতে নিয়ে আসছে। এর মানে হচ্ছে আফগানিস্তানেও যুদ্ধে সে আরও আগেই হেরে গেছে, সে আগেই পরাজিত হয়ে গেছে। শুধুমাত্র তার ডিপার্চার স্টেজটা কতটা সম্মানজনক, ডিগনিফাইড চলছে এখন আমার কাছে মনে হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই জায়গায় আছে। এক্স্যাক্টলি এই ঘটনাটা এখন যদি আপনার 79-এ বিপ্লবের পরে দেখেন, যে প্রায় 400± আমেরিকান বন্দি তারা বিপ্লবের পরে বন্দি করে রাখে, এবং তখন কিন্তু প্রচুর নেগোসিয়েশনের চেষ্টা চলছিল। ইভেন মানে কোল্ড ওয়ার চলা অবস্থায় কিন্তু আমেরিকা রাশিয়াকে অ্যাপ্রোচ করেছে যে এই নেগোসিয়েশনটা মিডিয়েট করা যায় কিনা। কিন্তু ইরান যেটা করেছে অত্যন্ত স্মার্টলি, প্রেসিডেন্সিয়াল ইলেকশন পর্যন্ত ওয়েট করেছে। কারণ যেই প্রেসিডেন্ট আমার বিপ্লব নিয়ে ঝামেলা করেছে, আমি তাকে জিততে দেব না। এবং পরবর্তীতে নির্বাচন হয়, এক্সিস্টিং প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পরে নতুন প্রেসিডেন্ট আসার পরে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়। তো এই বাস্তবতাটা আমার মনে হয় যে একইভাবে ইরান এখন খেলবার চেষ্টা করছে, যেহেতু মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরে আপনার, এইটাকে যত বেশি ক্যারি অন করে নিয়ে নেওয়া যায়। কারণ এখন পয়েন্ট স্কোরিংটা হচ্ছে যাই হবে ইরানের পক্ষে যাচ্ছে, আমেরিকার বিপক্ষে যাচ্ছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমেরিকার কোনো যুদ্ধে তার নেটো অ্যালাই বলতে কেউ নাই। আমেরিকা এককভাবে এই যুদ্ধটা করছে। এবং ইসরায়েলের ব্যাপারে অন্যান্য যুদ্ধগুলোতে যখন ফিলিস্তিনে অথবা সিরিয়াতে, লেবাননে যতটুকু পরিমাণ পশ্চিমের সিম্প্যাথি থাকে, ইসরায়েলের ব্যাপারে কোনো সিম্প্যাথি পশ্চিমা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি না। এবং অন্য কোনো সময় ধরেন আফগান যুদ্ধ দেখেন, অর্থনীতি কিন্তু গ্লোবাল ইকোনমি এফেক্টেড হয় নাই,
কারণ আফগানিস্তানের ইকোনমির সাইজ, তার টেরিটরি, তার জিওগ্রাফি, এইটা চারপাশের 2-4 জনকে অ্যাফেক্ট করে, কিন্তু এটা গ্লোবাল স্কেলে অর্থনীতিকে অ্যাফেক্ট করে না। কিন্তু হরমুজের কারণে যেটা হয়েছে, ইরান গ্লোবাল ইকোনমিতে প্লেয়ার হয়ে গেছে এবং প্যারালালি পেট্রোডলার কলাপস করছে। হরমুজের কারণে ইরানের ভ্যালু বেড়ে যাচ্ছে। গালফ কান্ট্রিগুলো দেখেন, যারা এই বেসগুলো দিয়েছে, আমেরিকাকে চান্দা দেয়, অস্ত্র কেনার টাকা দেয়। আরব আমিরাত এখন ট্রাম্পের কাছে গেছে, তার ডলার নাই, তার ব্যাংক্রাপসি হওয়ার মতো অবস্থা। কারণ সারা দুনিয়ার মানুষ এই শাইম ওসমান টাইপের যত লোক আছে, ধরেন সারা দুনিয়ার এই সালাম টাইপের লোক আছে, এরা তো দুবাই যায় আমোদ ফুর্তি করতে। এখন বুর্জাল খলিফাতে যদি বোমা পড়ে, আপনি আমোদ ফুর্তি করবেন কোথায়? আমোদ ফুর্তি করতে পারতেছে না, দুবাইয়ের অর্থনীতি নাই। তো এই বাস্তবতাটা, পেট্রোডলার কলাপস করার রিয়েলিটিটা গালফ কান্ট্রিগুলো হারে হারে টের পাচ্ছে এবং এটা সে হারে হারে আরও টের পাবে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমেরিকার কথা কিন্তু বলে দিয়েছে ইরানিরা, যে যদি আমাদের ইলেকট্রিসিটি, গ্যাস ইনস্টলেশনগুলোতে যদি অ্যাটাক করা হয়, তাহলে গালফের প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্র আমরা ধ্বংস করে দেব। তাহলে আপনি চিন্তা করেন, এবং কিন্তু করে নাই। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা একটা সিরিয়াস মাইনকা চিপায় গিয়ে ফাইসা গেছে। এখন এই ফাইসা যাওয়া সিচুয়েশন থেকে উঠবার জন্য আমাদের হায়দার ভাইয়ের সাথে পরামর্শ করতে পারে, সে একটা গান টান লিখে দিল। গান টান তো লেখা চলছেই, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গান চলছে লেখা। আমি শান্ত ভাইয়ের কাছে আসতে চাই। শান্ত ভাই, একটু দেশের রাজনীতির দিকে একটু দৃষ্টি দিতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন, শনিবার প্রোগ্রাম ছিল জনসমাবেশে, সেখানে জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে হাজারবার চেষ্টা করেও আওয়ামী লীগ হতে পারবে না, বিএনপি দুর্বল আওয়ামী লীগ হবে। বিএনপিকে কেন আসলে আওয়ামী লীগ হতে হবে? ওকে, ফাইন, মানে ভালো কথা বলছেন যে হাজারবার চেষ্টা করেও আওয়ামী লীগ হতে পারবে না। এখন বিএনপি কি আওয়ামী লীগ হতে চায়? হাজারবার চেষ্টা কেন করবে? বিএনপি হতে চায়, তবে বিএনপি যেন খারাপ বিএনপি না হয় এই প্রত্যাশা থাকবে এবং সেই পরামর্শ দিতে পারেন যে আমরা একটা ভালো বিএনপি চাই। তা আওয়ামী লীগ হতে হবে কেন, এই কথায় বা ওনাদের মুখে বারবার আসে কেন? বরং আপনি এই বিষয়ে আলোচনার আগে আমি ইন্টারন্যাশনাল ইয়েতে যেটা এতক্ষণ বললেন, ধরেন আমরা একটা আত্মতুষ্টির মধ্যে অনেক সময় থাকি যে আমেরিকা হেরে গেছে, ট্রাম্প হেরে গেছে, তো খুশি হই আমরা। না, ঠিক আছে, এটা বলতে ভাল লাগে, কারণ একটা অত্যাচারী শাসক তারা পরাজিত হলে তো ভালো লাগার কথা। কিন্তু বাস্তবতা কিন্তু অনেকটা তাই। না, বাস্তবতা কি যায় আসে বলেন তো? ভিয়েতনাম থেকে আমেরিকা হেরে গেছে, তাতে কি মানে বহু লোক হতাহত হওয়া, সম্পদ ধ্বংস হওয়া ভিয়েতনামেরই হয়, আমেরিকার কি হয়? ওরা একদিক থেকে এখানে যুদ্ধ বাধায়, আরেক দিক থেকে এটা টাকা লস হয়, সেই টাকাটা আবার আরেক দিক দিয়ে অস্ত্র ব্যবসা করে তুলে নেয়। কারণ একটা জায়গায় যুদ্ধ লাগানো মানে, গ্যাঞ্জাম লাগানো মানেই তো ওদের একটা ব্যবসা। আফগানিস্তান থেকে তারা গুটিয়ে চলে গেছে, তাতে আমেরিকার কি ক্ষতিটা হয়েছে যে তাদের কি অর্থনীতি, তাদের রাজনৈতিক শক্তি, সমর শক্তি কোনটায় কি ধাক্কা লেগেছে? সিরিয়া তারা যেই খেলাটা খেললো, তাতে সিরিয়ার আমেরিকা কি ক্ষতিটা হয়েছে, তাদের উপর নিন্দা হয়েছে। লিবিয়া গাদ্দাফিকে তারাই তুললো, আবার তারাই মারলো, সেখানে তাদের কি পরাজয়টা হয়েছে। ইরাকে সাদ্দামকে তারাই বানালো, তারাই আবার সাদ্দামকে যেভাবে হত্যা করালো, ইরাকটা ক্যাপচার এলো, কি কার আমেরিকার কি ক্ষতি হয়েছে? ইভেন সর্বশেষ ইরান বলেন আপনি, বা এই যে প্যালেস্টাইন বলেন, এই যে এত হত্যা, এত ধ্বংস, এত কিছু হলো, এখন ধরেন এখান থেকে শেষ পর্যন্ত তাদের স্ট্র্যাটেজিক ভুল অথবা তাদের গোলাবারুদের ঘাটতি পড়েছে, তারা যুদ্ধবিরতি চাইলো, এটা একটা কৌশল চলে গেল, কিন্তু এটাকে কেন্দ্র করে কিন্তু অস্ত্র ব্যবসাও ইতিমধ্যে হয়ে গেছে। আমেরিকা কি জ্বালানির অভাবে তারা কি আমাদের মতো ভুগছে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যেইভাবে ধাক্কা খেলো এই যুদ্ধের ফলে, জ্বালানি সংকটের ফলে, দ্রব্যমূল্য সব কিছু বেড়ে যাচ্ছে, আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, নানা দিকে এইসব হচ্ছে। আবার আমেরিকার যারা দালালি করতো, তাদের সঙ্গে থাকতো, তারাও কি আমেরিকার দালালি কমিয়ে দিয়েছে কোথাও, বা কমিয়ে দিবে এটা আপনার মনে হয়? স্ট্র্যাটেজিক কারণে পরাশক্তিগুলো এই মুহূর্তে এই যুদ্ধটায় আমেরিকাকে সহযোগিতা করে নাই, তাদের সঙ্গে থাকে নাই। এমনকি খোদ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, তাদের মধ্যে কি এতে কোনো ঐক্য বেড়েছে যে আমেরিকার এই যে নৃশংসতা, তাদের এই যে আন্তর্জাতিক মরলীপনা, তাদের যে এই যে মুসলিম নিধন বা বিভিন্ন জায়গায় ঝামেলা করা, গাজার উপর যেই
ইসরায়েলের সঙ্গে মিলে যে তারা যেই নির্বিচারে মানুষ মারলো, এত কিছু করলো, সেটা নিয়ে কি সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের কোনো বোধোদয় হয়েছে যে এই রকম নিপীড়ক একটা আমেরিকার সঙ্গে আমাদের আর সহযোগিতা করা ঠিক হবে না? ঠিক আছে, ইরানের ভুল থাকলে সেই ভুল নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমরা নিজের ঐক্যবদ্ধ হয়ে কোনো দিক থেকে আমাদের কোনো উপলব্ধি, কোনো বোধোদয় হয়েছে? ফলে আমেরিকার এইসব পরাজয় হয়েছে, এই বিশ্লেষণ এটা করতে আমরা মানসিক শান্তি পাই করি, কিন্তু আমাদের যে মুসলমানদের যে ঐক্য দরকার, আমাদের যে উন্নয়ন দরকার, যেটা দরকার, ওইখানে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ডেভেলপমেন্ট সাইন না দেখব, ততদিন পর্যন্ত এই আমেরিকার পরাজয় কি হলো না হলে তো কিছু আমাদের খুব বেশি লাভ হবে না। এইবার মানে ইন্টারনাল পলিটিক্সের, দেশীয় পলিটিক্সের কথা যেটা বলছিলেন, বিএনপি এবং জামায়াত উভয়ই হঠাৎ করে যেন একটু বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে। এই অসহিষ্ণুতার ধরন এক একটার এক এক রকম। জামাতের আমির বিএনপিকে নিয়ে এইসব কথা বলছেন, জামাতের নেতারা বিএনপিকে নিয়ে বলছে যে আওয়ামী লীগ 16 বছরে যা করেনি বিএনপি 2 মাসে তার থেকে বেশি করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে, সেখানে ডাকসুর নেতা বা শিবিরের নেতারা তারা বলছে ছাত্রলীগও কোনোদিন এভাবে পেটায়নি। যেই ছাত্রলীগ টর্চার সেল খুলে মানুষ হত্যা করা, টর্চার করা, আবরারকে হত্যা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ল্যাপটপকে কেন্দ্র করে আবু বক্করকে পিটিয়ে হত্যা করা সহ অসংখ্য নৃশংসতার জন্ম দিল, সেইখানে ছাত্র শিবিরের যারা তাদের সঙ্গে মিলেমিশে থেকেছে তাদের হয়তো মাইর খায় নাই বলে এইরকম পিটায়নি তাদের এইরকম কি, সেইখানে আওয়ামী লীগ এবং আপনার ছাত্রলীগকে তুলনা দিয়ে এনে বিএনপিকে খারাপ এটা প্রমাণ করতে গিয়ে তারা আওয়ামী লীগ ছাত্রলীগের 16 বছরকে তারা কেমন যেন একটা মামুলি ব্যাপারে পরিণত করছে। বিএনপি যেটা খারাপ করছে সেই খারাপকে খারাপ বলেন, ছাত্রদল যেটা খারাপ করছে সেই খারাপকে খারাপ বলেন। এইখানে যে ভার্চুয়াল মিডিয়ায় ছাত্র শিবির এবং বিশেষ করে শিবিরের মেয়েরা এমন অশ্লীল ভাষায়, জামাতের নারীরা এমন অশ্লীল ভাষা প্রয়োগ করেন, সেটা নিন্দা জানাতে হবে। ছাত্রদলের যারা এটার নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেন সেটা নিন্দা জানাতে হবে এবং উভয় দলকে এদের নিরুৎসাহিত করানো শুধু থামাতে হবে। সেই বিষয়ে ঐক্য হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। সেই বিষয়ে যদি ওরকম না হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু ছাত্রদলেরও দায়িত্ব নয় কারো গায়ে হাত তোলা বা কাউকে এইভাবে তাদের দায়িত্ব নিয়ে কাউকে থামাতে হবে, সেইটা ছাত্রদলের দায়িত্ব নয়। শিবির এবং তাদের পন্থীরা যেসব ভাষা প্রয়োগ করছে সেটাও কোনোভাবেই কোনো ভদ্র সমাজে সব চলে না, এইসব করছে, সেগুলো তাদের থামাতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে সাংঘাতিক আহত হয়েছি ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা শিবির এই জামাতপন্থী নারী সদস্যরা পর্যন্ত ফেক আইডি না নিজে বলেছে, সেই সব দেখে তাদের নারী সদস্যরা জেনুইন আইডি থেকে, এবং এগুলো এখন এভিডেন্ট, এইসব এভিডেন্স এখন সামনে আসছে এবং আমি দাবি করছি তাদের বিরুদ্ধে এইসব ছাত্রদলের এই অ্যাকশন না, বিএনপির অ্যাকশন না, তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনি অ্যাকশন নিতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে তারা এইসব লিখছে, দেশবাসী এটা গ্রহণ করে কিনা এবং জামায়াত ইসলাম এটাকে এন্ডোর্স করে কিনা সেটা দেখতে হবে। এবং সেটা যদি একতরফা হয় তাহলে আবার প্রশ্ন উঠবে বিএনপিপন্থী ছাত্রদলপন্থী যারা এইসব লিখছে তাদেরও একইভাবে আইনের আওতায় আনতে হবে, এগুলো কাউকেই ছাড় দেওয়া যাবে না। তাহলে মানুষ বুঝবে যে না, এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না এই বিষয়গুলা। সেই ক্ষেত্রে নিজেরা আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রতিযোগিতা করেন, অসহিষ্ণুতা কমান, প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেন, কিন্তু আওয়ামী লীগকে তুলনায় এনে বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না, হতে চায়, ছাত্রলীগও কোনো দিন এইভাবে পিটায়নি, এইসব করে দয়া করে আওয়ামী লীগকে এবং ছাত্রলীগের সেই জঘন্য নৃশংস অপরাধকে লঘু করবেন না। বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলে বলে এইটাকে খেলো বানিয়ে ফেলেছিল না এবং মামুলি ব্যাপার বানিয়ে ফেলেছে না আওয়ামী লীগ গত অনেক বছরে। এই বিএনপি এবং জামায়াত ইসলাম, বিশেষ করে জামায়াত ইসলাম এখন নিজেরা বুঝে হোক না বুঝে হোক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সেই অপরাধ, অপকর্ম, অনাচার, নৃশংসতাকে মামুলি জিনিস এবং হাস্যকর জিনিসে পরিণত করবার পথ ধরেছে। এটা ঠিক হচ্ছে না এবং এদের মধ্যে আলোচনায় বসা উচিত। জামায়াত এবং বিএনপি নেতারা অতীতে ম্যাডাম খালেদা জিয়া থাকতে যেরকম জামাতের সঙ্গে কোনো এরকম ঘটনা ঘটলে আলোচনার মাধ্যমে সমাধান হতো, এখন বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের এবং জামাতের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের উচিত যে আমাদের ছাত্ররা ওরা ভুল করতে পারে, এটার আলোচনার মাধ্যমে সমাধান এবং সহাবস্থান হওয়া উচিত এবং গণতান্ত্রিক রাজনৈতিক ধারা চলবে, কারো চরিত্র হনন না,
অশ্লীল বাজে ভাবে আক্রমণ করা, এই যে ফটোকার্ড ছাড়া যাতা করা, মানে এগুলো উচ্চারণযোগ্য না, এগুলো দেখার মতো না। এইসব যেসব করছে শান্ত ভাই, সব পক্ষকে আমি থামতে হবে। আরো কথা শুনবো আপনাদেরকে। এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দিয়ে শুরু করতে চাই। আপনার একটি বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। গতকাল শনিবার আপনি সমাবেশে বক্তব্য দিয়েছেন, সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনি বলেছেন ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন এবং শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। এই বক্তব্যর পেছনের কারণ কি? এটার একটা বড় জায়গা হচ্ছে যে আপনার বিএনপির অতিমাত্রায় মুক্তিযুদ্ধ চেতনার লাইনটা ধরা এবং ৭২-এর সংবিধানের গান গাওয়া। যেই পুঁজিটা হচ্ছে আওয়ামী লীগের, যেই পুঁজিটা আওয়ামী লীগ ব্যবসা করতে করতে মোটামুটি ঋণখেলাপি হয়ে গেছে, যেই পুঁজি শেয়ার বাজারে দরপতন হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এই পুঁজি ওয়ার্ক করে নাই গত ১৭ বছরে। সেই রকম একটা ব্যর্থ পুঁজির উপরে ভিত্তি করে জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতির ফ্রেমটা দাঁড় করানো যায় না। কারণ আমি তো শহীদ জিয়ার রাজনীতি স্টাডি করেছি এবং আমি যেটা সবসময় বলি আর কি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল স্টেটসম্যান হচ্ছে জিয়াউর রহমান। সেই পলিটিক্সটা বিএনপিকে করতে দেখছি না। এবং এই পলিটিক্সের মানে ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে যে বিএনপি নিজের জন্য এমন একটা সাংবিধানিক খাত তৈরি করছে, একটা ফাঁদ তৈরি করছে, এই ফাঁদে সে আটকে যাবে জিলাপির মতো করে, এরপর সে কিন্তু বেরোতে পারবে না। ফাঁদটা কি? ফাঁদটা হচ্ছে যে ৭২-এর সংবিধান আপনার জন্য রিলেভেন্ট কেন বারবার? ৭২-এর সংবিধান তো আপনার ফ্রেমের ব্যবসা না তো। আপনি নির্বাচিত হয়েছেন যে ফ্রেমে, সেটা হচ্ছে জুলাই সনদের ফ্রেমে, গণ অভ্যুত্থান ২৪। আপনি যে বারবার এটা করছেন এবং এটা করার চেষ্টা করছে কেন? জুলাই সনদের আন্ডারমাইন করবার জন্য, যেটা সে তার ন্যাশনাল প্লেজ সে এটা বাস্তবায়ন করবে, এটাকে হেয় করবার জন্য, এইটাকে সে হালকা করে ফেলার জন্য, যে আমি করছি, সময় তো আছে। আবার অ্যাট এ টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল রিফর্মগুলোকে হেয় করবার জন্য, কারণ এগুলো সংবিধানে নাই, সংবিধানে প্রসেস ফলো করতে হবে, সংবিধানের 142 দিয়ে এটা সংশোধন করতে হবে, মানে সব কিছু তো ক্যাওটিক করে ফেলতেছেন। তো সেই জায়গাতে আমি বলেছি, আপনাদের যদি এত ৭২ পূজা করতে হয়, ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনও, তো সে তো বলছে সে পদত্যাগ করে নাই। দামি নির্বাচন তো সে একটা করছে, ওই নির্বাচনের মেয়াদ তো ৫ বছর ছিল। সুপ্পু বলছে তার কাছে কোনো পদত্যাগপত্র আসে নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনি বলতেছেন আপনি এখন প্রধানমন্ত্রী? আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলছি গণ অভ্যুত্থানের কারণে। গণ অভ্যুত্থান, জুলাই সনদ, এটার একটা নতুন ম্যান্ডেট, ফ্রেশ ম্যান্ডেট। এই ম্যান্ডেট ৭২-এর ম্যান্ডেট না। এবং এই ম্যান্ডেট যে ৭২-এর ম্যান্ডেট, কি সাংবিধানিক ভিত্তি নেই আপনি বলতে চাচ্ছেন? না, দরকার নাই তো, আপনার এটা তো প্রয়োজন নাই তো। আপনি আলোচনাতে ঢোকা মানেই তো আপনি ফাঁদে পড়ছেন। আপনি তো গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছেন, তাহলে স্বাধীনতার ঘোষক তো শেখ মুজিবুর রহমান, সংবিধানে লেখা আছে। ২৬শে মার্চ পালন করলেন না কেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তো জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে পালন করলেন। সংবিধানে বলা আছে অফিসগুলোতে শেখ মুজিবের ছবি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাথার উপরে তো শেখ মুজিবের ছবি নাই তো। তাহলে আপনি কনভিনিয়েন্টলি করছেন না। দেশ পরিচালনা হবে ৭২-এর সংবিধানের ৪ দফা মোতাবেক, সেভাবে করছেন এখন। আবার বলছেন 5th অ্যামেন্ডমেন্ট ফিরিয়ে নিয়ে আসবেন। কিভাবে আনবেন? সংশোধন করে পারবেন না তো, 142 ট্রিগার করে তো পারবেন না। সংস্কার এই জন্যই হচ্ছে, এটা বিএনপিও বোঝে বলেই তার ৩১ দফাটা শুরু হয়েছে সংবিধান সংস্কার কমিশন করবার মধ্য দিয়ে। আপনি যদি সাবেক প্রাইম মিনিস্টার মরহুমা বেগম জিয়ার বক্তব্য পড়েন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আছে। বর্তমান কারেন্ট প্রাইম মিনিস্টারের বক্তব্য আছে, এই সংবিধান আওয়ামী লীগের দলীয় সংবিধানে পরিণত হয়েছে। জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে, আমরা এই সংবিধান বাদ দিয়ে জনগণের সংবিধান করব। এই বক্তব্য তারেক রহমানের মুখে আমি নিজে শুনছি। তাহলে সেই সংবিধানটাকে নিয়ে আপনি এত নাড়াচাড়া করছেন কেন? এত হঠাৎ করে মায়া জন্মাইলো কেন?
এবং এইটা হচ্ছে আমাদের কাছে একটা কন্ট্রাডিকশন। আমরা মনে করি যে বিএনপির রাজনীতির সাথে এটা যায় না। এটা জাতীয়তাবাদী গণ অভ্যুত্থান ফ্রেম যেই জায়গাতে আমরা সংস্কারের ব্যাপারে একমত হয়েছি, সংস্কার করা ছাড়া এই রাজনীতি এই সাংবিধানিক জায়গাতে ফিরে আসা সম্ভব না। জি, আপনার কাছে আমি আবার আসবো, শান্ত ভাইয়ের কাছে আসতে চাই। শান্ত ভাই, তার বক্তব্যের সঙ্গে আপনি কি একমত বা দ্বিমত থাকলে সেটি আপনি বলতে পারেন। না, বুদ্ধিমান লোকরা এবং পলিটিশিয়ানরা কৌশল করে বয়ান তৈরি করে, তো ফলে দ্বিমত হওয়া কঠিন, আবার একমত হওয়া কঠিন। বিষয়টা এরকম। কেন একমত হওয়া কঠিন সেটা আগে বলি। বিএনপি শুধু জুলাই সনদের ফ্রেমে এবার নির্বাচিত হয়নি, প্রথমে এটার সঙ্গে দ্বিমত করে রাখলাম। এই জন্য যে বিএনপি নির্বাচনের আগেও তারা এই সংবিধানকে বাতিল করবার যে আলোচনা ছিল সেটা সায় দেয়নি। তাদের বক্তব্য হচ্ছে ওই যে বলছে যে কি যেটুকু প্রয়োজন ওটুকু রাখবে, যেটুকু প্রয়োজন সেটুকু মানবে না, সুবিধাবাদী একটা। সুবিধাবাদী বলতে এটা এরকম যে বিএনপি মনে করে, আগেও বলেছে এখনও বলছে, আমি ধারণা করি ভবিষ্যতেও বলবে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও অংশীদারিত্ব আছে। পরবর্তীতে বিএনপি করা অসংখ্য নেতার সেখানে অংশীদারিত্ব আছে। বিএনপি সেটার অপব্যবহার, আওয়ামী লীগ সেটার অপব্যবহার করেছে, বিএনপি সেই অপব্যবহার রোধ করতে চায়। সেটা ৭২-এর সংবিধান তো প্রথম সেটা তো পরিবর্তন করেছে আওয়ামী লীগই, সেটা চ্যালেঞ্জ করে বাকশাল কায়েম করলো একদলীয়। সুতরাং এই সংবিধান এতবার যে পরিবর্তন হয়েছে, তার মধ্যে লাস্ট ১৬ বছরে আওয়ামী লীগ যে অনগণতান্ত্রিক পরিবর্তনগুলো করেছে সেগুলি বিএনপি বাদ দিবে। তারপরে এর আগেরও যেগুলো কখনো কখনো সংবিধানের কোনো ধারা সেটা যুগের সঙ্গে পরিবর্তন করতে হয় বা নতুন করে সংযোজন করতে হয়, সেটা বিএনপি করবে। কিন্তু বিএনপি ওই সংবিধান ফেলে দিয়ে ৭২-৭১-কে অস্বীকার করার মাধ্যমে দেশকে আগাবে না, কারণ ওই সংবিধানকে পরিবর্ধন করেই জিয়াউর রহমান দেশ চালিয়েছে। ওই সংবিধানকে সংযোজন বিয়োজন করেই ম্যাডাম খালেদা জিয়া বা বিএনপি সরকার একাধিকবার দেশ চালিয়েছে, এবং একবারও বিএনপি এতে সায় দেয়নি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যে বিএনপি এই সংবিধানটা একেবারে বাদ দিয়ে নতুন করে সংবিধানের পুনর্লিখন করবে বা নতুন সংবিধান বানাবে, এতে রাজি হয়নি। মূলত ৭১ নিয়ে এবং ৭১-কে সঙ্গে রিলেটেড সংবিধান নিয়ে যাদের অ্যালার্জি আছে তারা পুরো বাদ দিতে চায়, আর বিএনপি অগণতান্ত্রিক অংশটা বাদ দিতে চায়। কারণ বিএনপি একটা রাজনৈতিক দল, তার অবস্থান থেকে সে যদি মনে করে, এখন আপনি বলেন যে তাহলে কি যে শেখ হাসিনা তাহলে এখনও প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে দেশের সর্বোচ্চ আদালত থেকে একটা নির্দেশনা আসছে, সেই নির্দেশনার ভিত্তিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। তাহলে সেই ইন্টারিম গভর্নমেন্ট কি অনন্তকাল তাহলে শেখ হাসিনার ওই ৫ বছর পর্যন্ত থাকবে বলে যে কেউ সুর তুলেছিল, তাহলে সেটা কি বৈধ হতো? তাহলে পলাতক একজন হয়, তিনি আসবেন না, তিনি দায়িত্ব নেবেন না, সর্বোচ্চ আদালত একটা নির্দেশনা দিল, একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো, তাহলে কারো না কারো তো জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হতে হবে। সেই জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের নির্বাচনটা ছিল এই গত ফেব্রুয়ারির নির্বাচনটা। তার মধ্যে যারা নির্বাচিত হয়েছে, কেউ বিরোধী দলে গেছে, কেউ সরকারি দলে গেছে, তারা কি অবৈধ এটা আপনি বলতে পারবেন? তাহলে শেখ হাসিনা এখনও কীভাবে প্রধানমন্ত্রী হবে? আর সেইখানে এখন সংবিধানে আছে জাতির স্বাধীনতার ঘোষককে, জাতির জনককে, বা এটা কি চেঞ্জ করা যাবে না, অনেক কিছু আছে। সেটা এই জাতীয় সংসদেই নতুন করে সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংশোধন না করা পর্যন্ত অগণতান্ত্রিক যা আছে সেইটা এই সরকার মানবে না, সেই কথাও তাদের আগের অঙ্গীকার আছে। তারা ক্ষমতার বাইরে থাকতে, বিরোধী দলে থাকে, আন্দোলনরত অবস্থায় এই কথা বলেছে যে এই সরকারের অগণতান্ত্রিক যত পরিবর্তন আছে সব ছুঁড়ে ফেলে দেওয়া হবে।
এমনকি তারা নির্বাচনের সময় যে অঙ্গীকার করেছে, লিখিত ম্যানিফেস্টো বলেন, মৌখিক প্রতিশ্রুতি বলেন, সমস্ত কিছুতেই ছিল যে অগণতান্ত্রিক ধারাগুলো সংবিধান থেকে তারা পরিবর্তন করবে, এবং সেই ক্ষেত্রে পরিবর্তন শুধু তাদের একক চাওয়া মতো করবে সব তাও নয়, তারা জুলাই সনদে সব দলগুলো যে বিষয়গুলোতে একমত হয়েছে সেইটাকে মানদণ্ড রেখে সকল দলের একমতের জায়গাগুলো তারা পরিবর্তন আনবে। আরেকটা জিনিস বলি আপনাকে, এই আলোচনাটা বিএনপির এই সংস্কার নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকেই আনেন ফুয়াদ ভাইয়ের মতোই, যে সংবিধান সংস্কার কমিশন করার কথা বিএনপি বলেছিল। সংবিধান সংস্কার কমিশন আপনার করবে যে এই যে সংবিধান সংশোধন করা, যেখানে অগণতান্ত্রিক আছে গণতান্ত্রিক করা, যেখানে নিপীড়নমূলক আছে সেটাকে জনকল্যাণমূলক করা, এই যে পরিবর্তন কি সংস্কার না? সংস্কার মানে কি পুরো ফেলে দিয়ে নতুন করে করা, এবং তার ভেতরের টেক্সট পড়ে না, কিন্তু এরা শুধু বাইরের এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন হেডলাইনটা পুরো ওইটা নিয়েই বিএনপিকে তুলোধনা করায়। ভিতরে বলছে কি, একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত ও অগণতান্ত্রিক সংশোধনী ও পরিবর্তন পর্যালোচনা করে প্রয়োজন অনুসারে তা বাতিল বা সংশোধন করা হবে। বিএনপির কথা তো স্পষ্ট যে এই কমিশন পর্যালোচনা করে অগণতান্ত্রিক ও বিতর্কিত ধারাগুলি সংশোধনী করবে বা কিছু বাতিল করবে যেটা প্রয়োজন, এইভাবে তারা এটাকে করবে। সুতরাং এইটা আপনি কিভাবে বলেন যে এই সংস্কার কমিশনের যে উদ্দেশ্য স্পষ্টভাবে লেখা আছে, সে তো বিএনপি এখনও সেই অবস্থানে আছে, তাদের এই প্রতিশ্রুতির খেলাপ তো করছে না। সুতরাং আপনি এটা ভিন্ন ব্যাখ্যা দিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন শুধু হেডলাইন পড়ে। সুতরাং বিষয়টা হলো এই যে দেশে ৭২-এর সংবিধান মানে আওয়ামী লীগের সংবিধান সেটা না, ৭২-এর সংবিধান মানে এদেশের গণতন্ত্র মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির মাধ্যমে তৈরি বাংলাদেশের সংবিধান। সেই সংবিধান যুগের সঙ্গে পরিবর্তনশীল এবং যেটা যুগোপযোগী নয়, যেটা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ সার্বভৌমত্ব স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো পরিবর্তন হতে পারে। যেগুলি বাংলাদেশে পরবর্তীতে আওয়ামী লীগ পরিবর্তন করে অগণতান্ত্রিক, বিতর্কিত এবং প্রতিহিংসামূলকভাবে তারা যে ধারা যুক্ত করেছে, পরিবার সুরক্ষা আইন করেছে, স্বাধীনতার ঘোষক পাল্টে দিয়েছে, একতরফাভাবে একজন ব্যক্তিকে জাতির জনক হিসেবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেগুলো বিএনপি পরিবর্তন করবে, সেই অঙ্গীকার বিএনপির আছে। যদি সেগুলো না করে, সেগুলো নিয়ে ডেফিনেটলি সমালোচনাযোগ্য, সমালোচনা করতে হবে, প্রতিবাদও করতে হবে। কিন্তু একতরফাভাবে আপনি বলে দিবেন যে বিএনপি এই ২৪-এর এই অভ্যুত্থান পরবর্তী যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছে, তারা ৭২-এর সংবিধানকে ফেলে দিয়ে আসতে চেয়েছে, এ কথা তো কোনোদিন বলে নাই। জি, আমি আপনার বক্তব্য শুনছিলাম। আপনার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। ফুয়াদ ভাই, তিনি বলছেন যে ভিন্ন ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করছেন। এটা হচ্ছে যে বিএনপি বিপদে পড়বে কোথায় দেখেন, সংবিধান সংশোধনের যে ইনস্ট্রুমেন্ট আর্টিকেল 142, সেখানে বলে দেওয়া আছে যে কি কি সংশোধন করা যাবে এবং প্রসেস বলে দেওয়া আছে। আমাদের কোর্টে, সুপ্রিম কোর্টের ডিসিশন আছে যে এই সংবিধানের কিছু কিছু জায়গা আছে যেগুলোকে তারা বলেছে বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, মূল কাঠামো সংবিধানের, যেখানে হাত দেয়া যাবে না, এবং ১৪২ ধারা দিয়ে কোনো সংশোধনী এটা দিয়ে করা যাবে না। এখন প্রশ্ন আসে, দেখেন আমরা জুলাই সনদে যারা সব কিছু একমত হয়েছি এবং বিএনপি একমত হয়েছে, এবং বিএনপির একমতের জায়গা দেখেন, সে বলেছে তার 5th অ্যামেন্ডমেন্ট সে ফিরায় নিয়ে আসবে, যে আওয়ামী লীগের 4 মূলনীতি যার ভিত্তিতে দেশ চলবে, এটার বদলে বিএনপির তো শহীদ জিয়ার 4 মূলনীতি আছে, তো এটা সে ফিরায় নিয়ে আসবে। এইটা সে পারবে না ১৪২ দিয়ে, কোর্টের ডিসিশন আছে, এখানে সে হাত দিতে পারবে না সংশোধনী প্রসেসের মধ্য দিয়ে। দ্বিতীয়ত দেখেন, বিএনপির প্রস্তাবনা আছে সে উচ্চকক্ষ করবে। উচ্চকক্ষ হচ্ছে বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন, আপনি হাত দিচ্ছেন, আপনি আবার 142 দিয়ে এটা করতে পারবেন না। আপনি কোর্টের ডিসিশন কত সনের এটা বলবো আপনাকে, কিন্তু বিশাল টেকনিক্যাল সংশোধনী মামলা আছে, আপনি 5th অ্যামেন্ডমেন্টের মামলায় পাবেন। তো কোর্টের ডিসিশন আবার কোর্টই যদি আবার ইয়ে করে, চেঞ্জ করে, সেটা কোর্ট করুক, সেটা করে দিলে করুক, চাইলে বলতেছি এখন পারবেন না। হ্যাঁ, তাহলে আপনারা আবার কোর্ট ম্যানিপুলেট করবেন, আগের কোর্ট ম্যানিপুলেট করে অন্যায় করা হয়েছিল, নতুন করে যদি এখনকার বিচারকরা ভাবে যে অন্যায় হয়েছে, সংশোধন করা যাবে না বলে যে এই কোর্ট রায় দিয়েছে, এটা ইনভ্যালিড। তাহলে ওইটা আবার কোন ফিউচারে আবার একটা কোর্ট বলবে ম্যানিপুলেট বলছেন কেন? আগে ম্যানিপুলেট হয়েছিল, সেটাকে সংশোধন করে দিতে দরকার হলে লিড করতেছেন, তার উপর ডিপেন্ড করবে, দেখা যাক না। তাহলে এখন এই জন্য প্রশ্ন হচ্ছে যে কারেন্ট ৭২-এর কনস্টিটিউশনের ফ্রেমে আপনি এই কাজগুলো
করতে পারবেন না। আপনি যা যা বলছেন 31 দফাতে, এইটা আপনি এই কাঠামোতে করতে পারবেন না। গণভোট নাই, কিন্তু গণভোটের ব্যাপারে বিএনপি সহ সব দল একমত হয়েছে না যে জুলাইয়ের ব্যাপারে একটা গণভোট হবে সনদের ব্যাপারে, এবং এই গণভোটের তো একটা সেপারেট ম্যান্ডেট বিএনপি সহ সকল দলের উপরে এখন ন্যাশনাল ওয়াদা আকারে আছে, কিন্তু সেটার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি তিনি খেলাফ করছেন, সংবিধানে হাত না দিয়েও খেলাফ করছেন। তাহলে সেই জায়গাগুলোতে আমরা বারবার বলছি সংশোধনী প্রসেসের মধ্য দিয়ে আপনি যা যা করতে চান সেটা আপনি করতে পারবেন না যদি সংস্কার অপশনে না যান। সংস্কারের যে হোলসেল প্রস্তাবনা আমরা একমত হয়েছি ইনক্লুডিং বিএনপি, সেইটা সেই প্রসেসে করতে পারবে না। 72-এর ফ্রেমে এটা পসিবল না, এটা কোর্ট জুরিসপ্রুডেন্স সেট করে দিয়েছে। এখন যদি বিএনপি ফিউচারে তার মানে মামলা টামলা করে টোরে জুরিসপ্রুডেন্স ওভারটার্ন করানোর সুযোগ পায়, করতে পারে, করবে, বাট অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে এইটা ইনস্ট্রুমেন্টালি পসিবল না। জি, আরেকটি বক্তব্য নিয়ে আলোচনা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তার এই মন্তব্য সম্পর্কে আপনি কিছু বলতে চান কি? আমি রাজনৈতিকভাবে আসলে কিভাবে আমি বলি বিষয়টা, বহু বছর ধরে খুব কাছ থেকে এবং রাজনৈতিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তাকে আমি অবজার্ভ করি এবং বাংলাদেশে খুব হাতে গোনা সর্বোচ্চ লেভেলের আমার প্রিয় এবং গ্রহণযোগ্য যে কজন নেতা, তার মধ্যে উনি একজন। তার চিন্তা চেতনা, সহনশীলতা, তার ত্যাগ, সব কিছু আমার জানা এবং বোঝা। সেই বিবেচনা মাথায় রেখে আমি বলছি, যেহেতু বলছেন তিনি রাজনৈতিকভাবে নির্মূল করা হবে, তার নির্মূল করা হবে শব্দটা শব্দ চয়ন হিসেবে ভালো শব্দ হয়নি, তিনি এটা ধারণ করেন না। এই শব্দ বলতে গিয়ে বলে ফেলেছেন, আমার ধারণা এটা রাজনৈতিকভাবে মোকাবেলা বা পরাজিত এরকম শব্দ বলতে গিয়ে তাৎক্ষণিকভাবে এই শব্দটা তিনি বলে ফেলেছেন। আমার কাছে এই শব্দটা ভালো লাগেনি। এই শব্দটা না বলা ভালো, কারণ এটা খুব এক্সট্রিম শব্দ, নির্মূল কোনো ভালো পথ না। কিন্তু এবং আমি এটাও বিশ্বাস করি তিনি নির্মূল অর্থে বা অ্যানিহিলেশন অর্থে নির্মূল এইভাবে বলেননি, বা এটা বলার মতো মানুষ তিনি নন, যেহেতু আগে রাজনৈতিকভাবে শব্দটা বলা আছে। সুতরাং রাজনৈতিকভাবে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পরাস্ত করা, এটাই হবে রাজনৈতিক পথ, এবং তিনি এই পথেরই মানুষ। সুতরাং তার ওই অনাকাঙ্ক্ষিত একটা শব্দটাকে বেশি এক্সাজারেট করা, অন্তত তাকে চিনি বলে জানি বলে আমরা, এটা ঠিক হবে না। ঠিক আছে, আমরা আপনার বক্তব্য শুনছিলাম, সে তো আপনি চিনেন বলে, কিন্তু অন্যরা দেশবাসী চিনে, আমি না, দেশবাসীও তারা সেইটি কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, লম্বা একটি বিবৃতি, যে তিনি যে ধরনের মানুষ তাকে যেভাবে চেনা হয়, রাজনৈতিক বিরোধিতা এটা তো দিতে হবে, যে আমাদের জন্য এটা দেওয়া ঠিক আছে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি শেষ করব, আপনি এই বিষয়ে কোনো কথা বলতে চান কিনা? এইটা শান্ত ভাইয়ের মতো আমি নিজেও সারপ্রাইজড হয়েছি। ফখরুল ভাইকে তো আমরা বহুদিন থেকে চিনি। একটা হচ্ছে ওনারা যারা বামধারা রাজনীতি থেকে আসছেন, ধর্মপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ওনাদের আগে থেকে একটু সিরিয়াস অবজারভেশন, অ্যালার্জি, কনসার্ন এগুলো আছে, আগে থেকেই আছে। কিন্তু কথাবার্তা বলায় তো উনি মানে যদি টোটাল আমার পলিটিক্যাল ক্লাসের ভিতরে দেখেন, সিনিয়র নেতাদের ভিতরে উনি সবচেয়ে সচেতন, সজ্জন মানুষ। আমরা সবসময় এটা দেখেছি আর কি। তো সেটা আমরাও খুব সারপ্রাইজড হয়েছি। আমার মনে হয় যে ফখরুল ভাই নিজেই একটা কাউন্টার ব্রিফিং করে এটা পরিষ্কার করবেন, কারণ এই শব্দটা আপনি যে চিন্তা করে গুড ফেইথে বলেন না কেন, তৃণমূল বিএনপি কিন্তু এই শব্দের উপরে আমল করবে। তারা কিন্তু নির্মূলের ভাষায় অলরেডি জবাব দেওয়া শুরু করেছে বিভিন্ন জায়গায়। এইটা ভালো হবে না। এই জন্য নেতৃবৃন্দর পক্ষ থেকে এই ব্যাপারে সিরিয়াস কাউন্টার ক্লারিফিকেশন আসা দরকার এবং ইমিডিয়েটলি আসা দরকার, যেন এটার কোনো ফিল্ড কনসিকুয়েন্স আমরা না দেখি। জি, আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।